রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে চ্যানেল 24 স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো যে কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুনর্বাসনের ফাঁদে পড়ে অনেক রোহিঙ্গা তৃতীয় একটি দেশে পুনর্বাসিত হয়েছেন এবং তারপর তারা এই ফাঁদে পড়ে শিক্ষিত মানুষগুলো চলে যাওয়ার কারণে আসলে তাদের এই প্রত্যাবাসন প্রক্রিয়া যেটি কিনা দীর্ঘায়িত হচ্ছে এমনটা শঙ্কা করা হচ্ছে। আপনি কি একমত এ বিষয়ে? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের স্টোরিটা দেখেছি। এখানে প্রত্যাবাসনের পথে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলোর মধ্যে আপনি বলতে পারেন তৃতীয় কান্ট্রিতে রিসেটেলমেন্টের যে প্রক্রিয়া চলছে সেটি একটি কারণ হতে পারে, কিন্তু সেটি সবচেয়ে বড় কারণ এটি আমি ব্যক্তিগতভাবে মানতে পারছি না। কারণ আপনি দেখেন যে ইনফ্লাক্সটা, আমরা যে ইনফ্লাক্সের মুখোমুখি, এটা বলা যায় যে থার্ড ইনফ্লাক্স, যেটা 2017 সালে শুরু হয়েছে। তার আগে একবার আর্লি 90s হয়েছিল, সেটাও কিন্তু ইনকমপ্লিটেড ছিল। সেখানেও 26,000 রেজিস্টার্ড রোহিঙ্গা ছাড়া বাদ বাকিরা রিপাট্রিয়েটেড হলেও পরবর্তী সময় তারা আবার অনেকেই চলে আসছে। তার আগে ফার্স্ট ইনফ্লাক্স ছিল 78, 80-তে তারা সবাই রিপাট্রিয়েটেড হয়েছে। এখন রিপাট্রিয়েশনের ক্ষেত্রে আপনি বললেন যে এই যে 12-13 লক্ষ রোহিঙ্গা যারা রয়েছে, এর আগে 10 লক্ষের উপরে ছিল রেজিস্টার্ড, এরপরে গত এক বছরের মধ্যে আরো 1,18,19,000 20,000-এর মতো রেজিস্টার্ড রয়েছে। তো এই যে টোটাল যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার মধ্যে মাত্র আপনার যেটা আপনাদের প্রতিবেদনে যেটি বললেন খুব অল্প কিছু, হ্যাঁ সংখ্যাটা খুবই অল্প, পয়েন্ট সামথিং, তারা কানাডা, আমেরিকার মতো দেশে, এবং তার আগেও যখন আমি যেটি বলা আর্লি 90s ইনফ্লাক্স, সেখানেও কিন্তু বেশ কয়েক হাজার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, আমেরিকার মতো দেশ, কানাডা সহ সেটেল হয়েছিল। কিন্তু এইটাই যে আপনার রিপাট্রিয়েশনে বাধাগ্রস্ত করছে একমাত্র, অর্থাৎ যেটা বলা হচ্ছে শিক্ষিত লোকজন চলে যাচ্ছে, যারা স্কিল তারা চলে যাচ্ছে বলে তাদের এখানে ভয়েস রেজ করার মতো কেউ থাকছে না বলে রিপাট্রিয়েশনটা হচ্ছে না। বিষয়টা এরকম ভাবে দেখলে চলবে না। বিষয়টি আমাদের যেটি দেখতে হবে, রোহিঙ্গারা যারা এখানে রেজিস্টার্ড হয়েছে, এখানে তাদের ট্রাইপার্টাইট কনসালটেশনের মাধ্যমে কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছে। এই ট্রাইপার্টাইট কনসালটেশনটা কাদের কাদের মধ্যে হচ্ছে? মিয়ানমার আছে, ইউএনএইচসিআর আছে। অর্থাৎ বাংলাদেশকে যে প্রতিশ্রুতি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, বিশেষ জাতিসংঘ মানবাধিকার শরণার্থী বিষয়ক সংস্থা থেকে যেটা বলা হয়েছে যে সাময়িকভাবে আশ্রয় দিলে পরে তারা চলে যাবে, এই কনসালটেশনের মধ্যে মিয়ানমারও সেটা কমপ্লাই করেছিল। কিন্তু সেই যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে না। অর্থাৎ মিয়ানমার যে রেজিস্টার্ড রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে, তারা বলেছেন হ্যাঁ এটা আমাদের নাগরিক, আমাদের নাগরিক তারা আমাদের দেশ থেকে গিয়েছে। আচ্ছা, তো জি। এই জায়গাটা থেকে আমাদের রিপাট্রিয়েশন প্রক্রিয়াকে আমরা ঠিক মতো চালাতে পারছি না। আমি তো মনে করছি যে আমাদের যে কূটনৈতিক যে প্রচেষ্টা ঠিক মতো চালাতে পারছি না। আর যেহেতু অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, যারা রোহিঙ্গারা এখানে এসছে তারা ফেরত যায় নাই, যারা ফেরত যায় নাই, 90s এর কথা যেটি বলছে, যারা ফেরত যায় নাই, এই অভিজ্ঞতাকে সামনে নিয়ে 2017 সালে আপনাদের রোহিঙ্গাদেরকে দেশকে দিলেন কেন? এটি একটি বড় প্রশ্নের মধ্যে। তৎকালীন অধ্যাপক প্রধানমন্ত্রী ডক্টর যিনি, ফরিদুল আলম, আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, যে সীমান্তে অবৈধভাবে পুশিন অব্যাহত রেখেছে ভারত, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? নতুন করে চিন্তার কোনো কারণ আসলো কিনা? চিন্তার কারণ আছে, আবার চিন্তার কারণ নাই। আপনি যদি বলেন যে ভারত পুশিন করছে, এখন পুশিন ভারত কাদেরকে করছে? এখন আমাদের এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে বলা হয়নি ভারত এমন কাউকে পুশিন করেছে যারা আমাদের নাগরিক না। অর্থাৎ যারা এখান থেকে অবৈধভাবে ভারতে গিয়েছে তারা অবৈধভাবে ভারতে যাবে কেন? সীমান্ত অতিক্রম করে তারা অবৈধ পন্থায় ভারতে যাবে কেন? আর ভারতে যাওয়ার পরে তারা আবার হুট করে কোন কারণে ফেরত আসছে? আমরা তো এটাও জানি ভারতে এমনিতেও হাজার হাজার মানুষ অবৈধভাবে বসবাস করছে। ভারত সরকার এটা দেখেও না দেখার মতো একটা অবস্থায় ছিল। হুট করে ভারত সরকার এখন এদেরকে পুচিন করানোর জন্যই এত তৎপর হচ্ছে কেন? সুতরাং আমরা ধরে নিতে পারছি যে আমাদের এখানে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে কোনো একটা জায়গায় টানাপোড়েন কাজ করছে। সেই জায়গাগুলো হয়তো আমরা জানি। সুতরাং এই জায়গাটি আমি মনে করি দ্বিপাক্ষিক পর্যায়ে যদি দুই পক্ষের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে হয়তো অতটা অ্যাগ্রেসিভনেসের কোনো কারণ হয়তো থাকছে না, থাকার কোনো কারণ ছিল না। সুতরাং যেটি হচ্ছে গত আপনাদের প্রতিবেদন যেগুলো 59 জন হয়েছে, তার আগে আপনার ঝিনাইদহ দিয়ে হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হয়েছে, ফেনী দিয়ে হয়েছে, খাগড়াছড়ি দিয়ে হয়েছে, হবিগঞ্জ দিয়ে হয়েছে। প্রতিদিনই আপনার কিছু না কিছু শুটিং হচ্ছে। সুতরাং এই যে যেটি হচ্ছে, এটি আমাদেরকে এক ধরনের আশঙ্কার কথা যদি বলি, আশঙ্কায় আমরা ভুগছি। সেটা হচ্ছে যে ভারত যদি এরকম কোনো ডিটারমিনেশন থাকে যে ভারতের জি। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি আছে, সবাইকে তারা পুশিং করে দিবে।
সুতরাং এটি তো স্বাভাবিকভাবে বুঝতে হবে যে ভারত আমাদের সাথে নন প্রপার জি, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর ফরিদুল আলম আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। কথা বলছিলেন তিনি।